আজ ইতিহাসের পাতা আরেকবার উল্টে দেখা যাক। আরও একবার সময়ের চাকাকে পিছনের দিকে ঘোরানো যাক। সালটা 1577। ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের গোড়াপত্তন হয়ে গেছে। বাদশাহ আকবর তখন আগ্রার মসনদে। ভাগ্যের তাড়নায় সুদূর ইস্পাহান থেকে এক পরিবার আগ্রার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। লক্ষ্য আর্থসামাজিক সুরক্ষা ও বাদশার দরবারে সামান্য স্থান। আসার পথে কান্দাহারে জন্ম হয় এক কন্যার। তার বাবা মা নাম রাখেন মেহেরুন্নেসা। কালক্রমে এই কন্যাই মুঘল সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাশালী নারী হয়ে ওঠেন, সম্রাজ্ঞী নূরজাহান। আসুন আজ আমরা সবাই মিলে প্রত্যক্ষ করি সেই ইতিহাস যেখানে আছে ভালোবাসা, প্রতিহিংসা, ষড়যন্ত্র, গুপ্ত হত্যা, রাজনীতি ও ক্ষমতার নির্লজ্জ দ্বন্দ্ব। সর্বাপেক্ষা এক সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার কাহিনী। जलवों की रोशनी मिलेगी नहीं, जलवों की रोशनी मिलेगी नहीं। सुन लो तुम चिलमन, उठेगी नहीं, जलवों की रोशनी मिलेगी नहीं। सुन लो तुम चिलमन, उठेगी नहीं, जलवों की रोशनी मिलेगी नहीं। तुम उधर हो चिलमन के, रोशनी तो छन छन के आएगी आशिकों तक, रुकेगी नहीं। ताना धूम धूम धूम, ताना धूम धूम धूम, ताना धूम धूम, ताना ना धूम धूम धूम, ताना धूम धूम धूम, ताना धूम धूम धूम, ताना धूम धूम, ताना ना धूम धूम धूम। সময় কিছু বছর এগিয়ে গেছে। মেহেরুন্নেসা এখন শের খাঁর স্ত্রী। মোগল সাম্রাজ্যের অন্তর্গত বাংলা সুবা বর্ধমান। শের খান সেখানকার জায়গিদার। মেহেরুন্নেসা তখনও এক সাধারণ নারী। তার জগৎ তখনও পর্যন্ত তার ঘর, সংসার, স্বামী ও একমাত্র কন্যা লায়লাকে কেন্দ্র করে আবর্তিত। मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हो। मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हो। तू जो पास हो फिर क्या ये जहां, तेरे प्यार में हो जाऊं फना। मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हो। तू जो पास हो फिर क्या ये जहां, तेरे प्यार में हो जाऊं फना।
তোমাকে আমি খুব ভালোবাসি। তুমি আর আমাদের মেয়ে লায়লা, তোমরা দুজনেই আমার দুনিয়া। তাও মাঝে মাঝে মনে হয় এই ভালোবাসা যথেষ্ট নয়। যদি আরো ভালোবাসতে পারতাম। তোমাকে পেয়ে আজ আমি সত্যিই সুখী। জানো, মাঝে মাঝে কেমন যেন ভয় হয়, ভয় হয় এই সুখ বুঝি সইবে না। কেমন আছো তোমরা? আরে আসাফ, আসফ, তুমি এখানে হঠাৎ? সব ঠিক আছে তো? হ্যাঁ মেহের, সব ঠিক আছে। সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর কে? কেন? সেলিম। তিনি আকবর বাদশার মৃত্যুর পর জাহাঙ্গীর উপাধি নিয়ে সম্রাট হয়েছেন। তোমরা শোনোনি? কি, সম্রাট আকবরের মৃত্যু হয়েছে? শোনোনি? অবাক করলে। আগ্রার খবরে আমাদের কি কাজ? চলো আসাফ, ভিতরে চলো। সেলিম সম্রাট? আবার আবার সেসব কথা আমার কেন মনে আসছে? আগ্রাকে ফেলে, সেলিমকে ভুলে আজ 10 বছর হয়ে গেল আমি এই বর্ধমানে আছি। এখন আমি শেরখার স্ত্রী। না 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 না, সেই চিন্তাকে আমি আর কিছুতেই আমার মনের মধ্যে আসতে দেব না। সে আমার প্রথম যৌবনের একটা খেয়াল মাত্র, সেসব এখন আমার অতীত। তাহলে তাহলে আজ আবার কেন সেসব কথা আমার মনে পড়ে যাচ্ছে? তখনও শের খাঁর সঙ্গে মেহেরুনিসার বিয়ে হয়নি। বাদশাহ আকবর হিন্দুস্তানের অধিপতি। সে রাত্রে সম্রাট পরিবারের রাত্রিভোজের পর যখন অন্য সবাই চলে গিয়েছেন, অন্তঃপুরে সম্রাটের পরিজন ছাড়া আর কেউই ছিল না। সেই সময় অন্তঃপুরের মহিলারা নৃত্য আরম্ভ করলেন। মেহেরুনিসার পিতা কিয়াস বেগ সম্রাটের প্রিয়পাত্র হওয়ার কারণে তারাও এই পরিবারের আত্মীয়ের মধ্যেই গণ্য হতেন। তাই মেহেরুন্নিসাও সেই নৃত্যে সেদিন অংশগ্রহণ করলেন। से मीठा इश्क इश्क, इमली से खट्टा इश्क इश्क, गुड़ से मीठा इश्क इश्क, इमली से खट्टा इश्क इश्क, वादा ये पक्का इश्क इश्क, धागा ये कच्चा इश्क इश्क, इश्क बिना क्या जीना यारो, इश्क बिना क्या मरना यारो, इश्क बिना क्या जीना यारो, इश्क बिना क्या मरना यारो। दूध से मीठा इश्क इश्क, इमली से खट्टा इश्क इश्क, दूध से मीठा इश्क इश्क, इमली से खट्टा इश्क इश्क। इश्क बिना क्या मरना यारा, इश्क बिना क्या जीना।
সেলিম সেদিন সেখানে উপস্থিত ছিলেন। তিনি মেহেরুন্নেসাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। মেহেরুন্নেসা দেখল শাহজাদা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। নৃত্য গীতের আসর শেষ হওয়ার পর সবাই যখন নিজ নিজ কক্ষে ফিরে যাচ্ছেন, সে সময় হঠাৎ করেই শাহজাদা সেলিম মেহেরুন্নেসার সামনে এসে উপস্থিত হলেন। সালাম শাহজাদা। তোমার নাম কি? জি, মেহেরুন্নেসা। তোমাকে তো আগে দেখিনি। আমি গিয়াস বেগের কন্যা। তোমার হুনর কাবিলে তারিফ। শুক্রিয়া শাহজাদা। কি সে মূর্তি, যেন তুষারের উপর উষার উদয়, যেন স্তব্ধ নিশীতে ইমনের প্রথম ঝঙ্কার, যেন প্রথম যৌবনে প্রেমের প্রভাত। কি সে মূর্তি! आशिक मैं बन गया हूँ, मुझको बसा ले इनमें तू। आशिक मैं बन गया हूँ, मुझको बसा ले इनमें तू। সেই রাত্রে এক অদ্ভুত বিজয় গর্বে মেহেরুন্নেসা বাড়ি ফিরে এল। সে ভালোই বুঝেছিল শাহজাদার হৃদয় তার চিন্তায় তোল পার হচ্ছে। এখন প্রশ্ন ছিল এই, মেহেরুন্নেসা শাহজাদার এই অনুরাগকে প্রশ্রয় কতটা দেবে? সেলিম আর তার মাঝে সামাজিক বৈষম্য অনেকখানি। তাছাড়া তখন আগ্রায় শাহীর আভ্যন্তরীণ রাজনীতিও অনেকটা টালমাটাল। আকবর বাদশার পর মসনদ কার, এই নিয়ে শাহজাদাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে। এসব ছাড়াও শাহজাদা সেলিমের এই অনুরাগ কতদিন স্থায়ী হবে সেটাও ভাবনার বিষয়। মেহেরুন্নেসা বুঝেছিল এই তার সুযোগ। তার উচ্চাশাকে পরিণতি দিতে পারে একমাত্র শাহজাদা সেলিম। তাই শাহজাদার প্রণয়কে সে গ্রহণ করল। आज मिली ऐसी खुशी झूम उठी दुनिया ये मेरी, तुमको पाया तो पाई जिंदगी, कहना ही क्या ये नैनिक अनजान से जो मिले, चलने लगे मोहब्बत के जैसे ये
अरमान ऐसे दिल में खिले जिनको कभी मैं न जानूं, वो हमसे हम उनसे कभी ना मिले, कैसे मिले दिल न जानूं। अब क्या करे क्या नाम ले, कैसे उन्हें मैं पुकारूं, कहना ही क्या ये नैनिक अनजान से जो मिले। चलने लगे मोहब्बत के जैसे सिलसिले, कहना ही क्या। ধীরে ধীরে মেহেরুন্নিসা আর সেলিমের সম্পর্ক আগ্রার অন্দরমহলে চর্চার কেন্দ্র হয়ে উঠল। প্রথমে সবাই ভেবেছিলেন সেলিমের এই অনুরাগ সাময়িক, দুদিন পরেই কেটে যাবে। বাস্তবে তা যখন হলো না, বিষয়টা তখন গম্ভীর হয়ে উঠল। মাসনাদের অধিকার থেকেও বঞ্চিত হতে পারেন একথা জেনেও সেলিম যখন মেহেরুন্নিসাকে ছাড়তে রাজি হলো না, তখন বাদশাহ আকবর তাকে আগ্রা থেকে দূরে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিলেন। অন্যদিকে মেহেরুন্নিসার পরিবারের ওপর চাপ সৃষ্টি করলেন, বাধ্য করলেন তারই রাজ্যের একজন সেনাধ্যক্ষ শের খাঁর সাথে বিবাহে। এরপর শের খাঁকে বর্ধমানের শাসনকর্তা করে পাঠিয়ে দিলেন, যাতে মেহেরুন্নিসা চিরকালের মতন আগ্রা থেকে দূরে চলে যায়। মেহের, বড় সুসংবাদ আছে। সম্রাট জাহাঙ্গীর আমাকে ৫,০০০-এর পদ দিয়ে আগ্রায় ডেকে পাঠিয়েছেন। আসাফ সেই খবর দিতেই তো আগ্রা থেকে বর্ধমানে এসেছে। সম্রাট জাহাঙ্গীর হঠাৎ তোমাকে আগ্রায় ডাকলেন? না 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 না, যেতে হবে না, তুমি না করে দাও, আমরা এখানেই ভালো আছি। কি বলছো মেহের? এ আমার মহৎ সম্মান। বলছি তো যেতে হবে না। আগ্রাকে আমি তোমার থেকে ভালো চিনি, সেখানে গেলেই সর্বনাশ হবে। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। সেখানে গেলে যে বিপর্যয় নেমে আসবে, তাকে আটকানোর ক্ষমতা আমাদের কারোর নেই। কথা শোনো, যেও না বলছি, সাবধান হও, সাবধান। আজ হঠাৎ কি হলো মেহের? এত উত্তেজিত ওকে আমি কখনো দেখিনি। মেহের, মেহের! আগ্রায় সম্রাট জাহাঙ্গীরের অন্দরমহল, তার প্রধানা মহিষী সাম্রাজ্ঞী রেবার কক্ষ। সেই মেহেরুন্নিসা 10 বছর আগে যে সেলিমের জীবন থেকে সরে গিয়েছিল, নতুন করে আবার তার আগ্রায় ফিরে আসা এ যেন আসন্ন ঝড়ের এক পূর্বাভাস। नैना
আমি সবই শুনেছি। শেরখা আমার দক্ষ কোষাধ্যক্ষ ঘিয়াস বেগের জামাতা। তাছাড়া সে নিজেও একজন দক্ষ সেনানায়ক ও বিশিষ্ট ব্যক্তি। তাই তাকে উপযুক্ত পদ দেবার জন্যে আগ্রায় ডেকে পাঠিয়েছি। শুধু তাই, তার স্ত্রীর প্রতি আপনার এতটুকুও আসক্তি নেই? এতটুকু ভেবে দেখুন। না রেবা, এর মধ্যে অন্য কোনো কারণ নেই। আমি জানি আপনি 10 বছর আগেও তার প্রতি যতটা অনুরক্ত ছিলেন আজও ঠিক তাই আছেন। কিন্তু ভুলে যাবেন না, সে এখন পরস্ত্রী, তাকে কামনা করা মহাপাপ। সকলের সাধ্য সমান হয় না রেবা। যাক, সেসব পুরনো কথা। তুমি আমার সাক্ষাৎ চেয়েছিলে, বলো কি বলতে চাও? পতঙ্গ আগুনের দিকে ছুটে যায় এক অমোঘ আকর্ষণে, মোহগ্রস্ত হয়ে, কিন্তু এই আকর্ষণই তার সর্বনাশ ডেকে আনে। পতঙ্গের নিয়তি আগুনের দিকেই ছুটে যাওয়া। তোমার আর কিছু বলার না থাকলে আমি আসছি। रात हमारे तो चांद की सहेली है, कितने दिनों के बाद आई वो अकेली है। संझा की बातें भी कोई बुझा दे आज, अंधेरे से जी भर के करनी है बातें आज। अंधेरा रूठा है, अंधेरा बैठा है, गुमसुम सा कोने में बैठा है। अंधेरा पागल है, कितना घनेरा है, चुभता है, डसता है, फिर भी वो मेरा है। अंधेरा पागल है, कितना घनेरा है, चुभता है, डसता है, फिर भी वो मेरा है। उसकी ही गोदी में सर के सोना है, उसकी ही बाहों में चुपके से रोना है। आँखों से काजल बन बहता अंधेरा। আগ্রার মহলের ভেতর ও বাইরে বিভিন্ন সমীকরণ দ্রুত পরিবর্তন হতে থাকে। পরিস্থিতি বুঝে রাজসভার রাজা উজিররা নিজেদের দাবার ঘুঁটি সাজাতে থাকে। এই যে কেরামত, তুই শেরখাকে চিনিস? জি হুজুর, বিলক্ষণ চিনি। শেরখাকে পাকাপাকি ভাবে তোকেই সরিয়ে দিতে হবে। কিরে, পারবি তো? কাজটা ঠিকভাবে করলে ভালোই ইনাম পাবি। জি হুজুর, আপনি একদম ভাববেন না। কাল সকালে শেরখা যখন বাদশাহ সভায় যাবে, আমি হাতির পিঠে তৈরি থাকব। বেশ বেশ, তুই এখন যা। সম্রাট খুশি হবেন যখন জানবেন আমি নিজে থেকেই শেরখাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছি। যেদিন শেরখা বাঘের সাথে লড়াই করে জিতলো, সেদিন রাতে সম্রাটকে বলতে শুনেছি, শেরখা জিতেছে, আমি খুশি হয়েছি, তবে বাঘ জিতলে আমি আরোই খুশি হতাম। তখনই বুঝেছি সম্রাটের মনের ইচ্ছা কি। সম্রাটের নজরে নিজেকে প্রমাণ করার এটাই শ্রেষ্ঠ সুযোগ। এ সুযোগ আমি হাতছাড়া করব না।
পরিকল্পনা অনুযায়ী কেরামত কাজ করে। আগ্রার রাস্তায় একটা হাতি হঠাৎ করে খেপে গিয়ে শের খানকে আক্রমণ করে। যেহেতু শের খান একজন দক্ষ যুদ্ধ বিশারদ, সে নিজেকে বাঁচাতে সক্ষম হয়। ঘটনার সময় আসফ খান শের খান সাথেই ছিলেন। গত 10 বছরে আগ্রা শাহীর সাথে তার যোগাযোগ। সে খুব ভালোই জানে এখানের একটা পাতাও নিজের ইচ্ছায় নড়ে না। এক মুহূর্তে তার সামনে সমস্তটা পরিষ্কার হয়ে যায়। তোমায় খালি হাতে বাঘের সঙ্গে যুদ্ধ করতে দেওয়ায় আমার সন্দেহ হয়েছিল, কিন্তু আজ হাতির পায়ের তলায় এইভাবে পিষে ফেলার চেষ্টা। কোনো সন্দেহ নেই, সম্রাট তোমার প্রাণ নিতে চান। কিন্তু আমি বুঝতে পারছি না আমার জীবন নিয়ে সম্রাটের লাভ কি? সরল উদার শের খান, এই জন্যই তোমায় এত ভালোবাসি। তোমার মৃত্যুতে সম্রাটের লাভ আমার বোন মেহের। কি সম্রাট কি তবে? স্থির হয়ে শোনো, মেহেরের যখন তোমার সাথে বিয়ে হয়নি তখনকার কথা তোমার মনে আছে নিশ্চয়। কিন্তু সে তো এখন বিবাহিতা, পরস্ত্রী। আমার উপদেশ শোনো, যত তাড়াতাড়ি সম্ভব বঙ্গদেশে ফিরে যাও, আর একটু সাবধানে থেকো। ষড়যন্ত্রের মেঘ আগ্রা থেকে বর্ধমানে প্রসারিত হয়। বাদশাহ জাহাঙ্গীরের একটাই লক্ষ্য হয়ে দাঁড়ায় মেহেরুনিসাকে আবার তার জীবনে ফিরিয়ে নিয়ে আসা। বন্দে কি জাহাপনা, আমি আপনাকে ডেকে পাঠিয়েছি কেন অনুমান করছেন বোধহয়। খুদাবন্দ, শের খাঁ বঙ্গদেশে চলে গিয়েছেন। আমি তাকে বলেছিলাম তাকে তার স্ত্রীকে ত্যাগ করতে হবে, সে কথা শোনেনি। আমাকে না জানিয়ে আগ্রা ত্যাগ করেছে। জাহাপনা, তবে আর গোপন করার কিছু নেই। মেহেরুনিসা আর আমার মধ্যে যা বাধা তাকে সরে যেতে হবে। বঙ্গদেশের সুবেদারকে খবর পাঠান। আপনি নিজে সেখানে যাবেন যত শীঘ্র সম্ভব। জি হুজুর। জানি এ ঘোরতর অন্যায়, ভয়ানক অবিচার, তবু শের খাঁকে সরে যেতে হবে। মেহের, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না এই পৃথিবীতে তুমি অন্য কারোর হয়ে সারাটা জীবন কাটিয়ে দেবে। মেহের, তোমাকে আমার কাছে, তোমার এই সেলিমের কাছে ফিরে আসতেই হবে। ये रूह भी मेरी, ये जिस्म भी मेरा, उतना मेरा नहीं जितना हुआ तेरा। तूने दिया है जो वो तर्ज ही सही, तुझसे मिला है तो इनाम है मेरा। मेरा आसमां ढूंढे तेरी जमीन, मेरी हर कमी को है तू लाज़मी। जमीन पे ना सही तो आसमां में आमिल, तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल। মেহেরুন্নিসা জানত 10 বছর আগে এক ঝড়ের আবর্তে তার জীবন পড়েছিল। সেখান থেকে বেরিয়ে সে কোনোভাবে তাকে নোঙর করেছিল তীরে, কিন্তু বোঝেনি সে বাঁধন ছিল বড়ই পলকা। সেই প্রথম যৌবনের চাঞ্চল্যকে জয় করেছিলাম, মনকে বুঝিয়েছিলাম সে যৌবনের এক খেয়াল মাত্র। তখন বুঝতে পারিনি সে প্রবৃত্তি চাপা ছিল মাত্র, মরেনি। কেন কেন তাকে আমি দমন করতে পারছি না? কেন কেন? এ কি তুমি কোথায় যাচ্ছ?
বঙ্গদেশের সুবেদার কুতুব বর্ধমানে এসেছেন, তার সাথে দেখা করতে যাচ্ছি। যেও না বলছি, যদি যাও তোমার প্রাণ সংশয়ে যেন। যদি তাই হয়, তুমি সমগ্র হিন্দুস্তানের সম্রাজ্ঞী হবে। এ কি পরিহাসের ব্যাপার? না মেহের, এ পরিহাস নয়, এ জীবন মরণের কথা। এই রকম পালিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু ভালো। আর পালাবো না, এবার বিপদকে নিজে ছুটে গিয়ে আলিঙ্গন করব। মরি যদি মরব, সেও তো তোমারই জন্য মেহের। আরেকটা কথা বলবো, আমি মরতেই চাই। কি, তুমি মরতে চাও? কিন্তু কেন? শুনবে কেন? আমি মর্মে মর্মে অনুভব করেছি তুমি আমায় আর ভালোবাসো না। বাসি না? হয়তো কোনোদিনই বাসনি। আমি তোমার চাহনিতে হীন হাস্যে, ভগ্নস্বরে আর ওই বাসি না প্রশ্নেই টের পাই। আমার বিশ্বাস তুমি আমার সাথে বিবাহে সুখী নও। কোথায় তোমার সম্রাট জাহাঙ্গীরের বেগম হওয়ার কথা ছিল? কোথায় তুমি শের খাঁর স্ত্রী হয়েছ? আচ্ছা, আমি কি কখনো তোমাকে সে কথা বলেছি? না, বলনি। তবুও আমি বুঝি। আমার অন্যায়, সব অন্যায় আমার। তুমি আমাকে ক্ষমা করে দাও। না মেহের, অন্যায় তোমার নয়, অন্যায় আমার। যাকে বিবাহ করার জন্য শাহজাদা, হিন্দুস্তানের ভাবী সম্রাট উন্মত্ত ছিলেন, তাকে আমার এই দিন দরিদ্র শের খাঁর বিবাহ করা পতঙ্গের আগুনে ঝাঁপ দেওয়ার মতো। অন্যায় আমার। অন্যায়? অন্যায় তোমার? হ্যাঁ, অন্যায় আমার। তবু আমায় দোষ দিও না। মনে করে দেখো, যেদিন তুমি আমার উদ্ভ্রান্ত দৃষ্টিপথে উদয় হয়েছিলে, আমার জীবনের ধ্যান আমার জাগ্রত স্বপ্নে এসে দেখা দিল। আমি নিজেকে ধরে রাখতে পারিনি। সে আমার প্রথম যৌবন মেহের। তখন প্রণয়ের যে সুরাপান করেছিলাম, বুঝিনি বিষ পান করলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। एक तू है, एक जान है, दोनों तुझ पे, दोनों तुझ पे कुर्बान है। एक मैं हूँ, एक ईमान है, दोनों तुझ पे, हाँ तुझ पे, দরজা বন্ধ করো। दोनों तुझ पे कुर्बान। আমি চললাম। আর যদি না ফিরি, তবে এই শেষ বিদায়। বিদায়। কুতুব, বাদশার হুকুম। তোমাকে কি করতে হবে তুমি বুঝতে পেরেছো তো? আমিও থাকবো তোমার পাশে, কিন্তু প্রথম চাল তোমাকেই দিতে হবে। জনাব, আপনি কিচ্ছু ভাববেন না, এই কুতুব আছে, সব কিছু সামলে নেবে। শের খাঁ আসছে।
সালাম কুতুব। সালাম শেরখা, অনেকদিন পর দেখা হলো। কেমন আছো? বাড়িতে সব খৈরিয়ত? আমি জানি কুতুব, তুমি আজ কেন আমাকে ডেকেছো। সময় নষ্ট করে কি লাভ? বের করো তরবারি, যুদ্ধ করো। তোমাকে মেরে আমার কোনো লাভ নেই কুতুব। আজ যদি সম্রাট নিজে আসতেন, প্রতিদ্বন্দ্বিতা আমার তার সাথে হতো। আমি অস্ত্র ত্যাগ করলাম, তোমরা আমাকে হত্যা করো। শুধু হত্যা করার আগে আমাকে শেষবারের মতো খোদার কাছে প্রার্থনা করে নিতে দাও। एक ईमान है, दोनों तुझ पे, हाँ तुझ पे, दोनों तुझ पे कुर्बान है। শেরখার মৃত্যুর পর 4 বছর অতিক্রান্ত হয়েছে। বাদশার নির্দেশে মেহেরুন্নিসা ও তার কন্যা লায়লাকে আগ্রায় বাদশার অন্দর মহলে রাখা হয়েছে। সম্রাজ্ঞীর রেবা আস্থাই সব জেনেও বড় অসহায়। রেবা, তুমি তো সব জানো। জানি, হায় ঈশ্বর, যদি না জানতাম। রেবা, তখন আমি উন্মত্ত হয়েছিলাম। আমি আপনাকে বিগত পাপের জন্য তিরস্কার করতে আসিনি, ভবিষ্যৎ মঙ্গলের জন্য এসেছি। মেহেরুন্নিসাকে আপনি মুক্ত করে দিন। আমি তাকে কারাগারে রাখিনি রেবা, আমি তাকে প্রাসাদে এনে রেখেছি শুধু এই আশায় যে সে একদিন স্বেচ্ছায় আমায় বিবাহ করবে। মেহেরুন্নিসা যদি আপনাকে বিবাহ করতে স্বীকৃত হতো, আমি নিজে সে বিবাহের উদ্যোগ করতাম। কিন্তু এই 4 বছরেও যখন তার সম্মতি পাওয়া গেল না, তাকে বর্ধমানে ফিরে যাবার অনুমতি দিন। মেহের বর্ধমানে ফিরে যেতে চায়? সে এখানে খুশি নয়? বেশ, আমি মেহের ও তার কন্যাকে ফিরে যাওয়ার অনুমতি দিলাম। আমি জানি তার প্রতি আপনার অনুরাগ গত 14 বছরেও এতটুকু মলিন হয়নি। কর্তব্য নিষ্ঠায় এই নিষ্ফল অনুরাগ ভোলার চেষ্টা করুন, তাতেই সবার মঙ্গল।
চরম মানসিক বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। তীব্র অনুশোচনা ও আত্মগ্লানিতে সে দগ্ধ হতে থাকে। ফলস্বরূপ বাদশাকে বিয়ে করা তো দূর, সে বাদশার সাথে সাক্ষাৎ করতেও অসম্মত হয়। ভালোবাসা আর ঘৃণা একই মুদ্রার দুই দিক। সেলিমের প্রতি মেহেরুনিসার ভালোবাসা শের খান মৃত্যুতে এক তীব্র ঘৃণার আকার ধারণ করল। ক্রমে এই ঘৃণা এক অদমনীয় প্রতিহিংসায় রূপান্তরিত হল। না, আর ভালো লাগে না। এই চেকারের জন্য এত কিছু। হায় শের খা, এই রূপই তোমার মৃত্যু সাধন করেছে। এই রূপ নাকি আমার অকৃতজ্ঞ কঠিন হৃদয়? কেন কেন আমি তোমাকে ভালোবাসতে পারিনি? কেন? তাই তুমি অসীম বৈরাগ্যে মৃত্যুকে সেধে ডেকে নিলে। क्या इश्क की दलील दूं, क्या वक्त से करूं गिला, कि वो भी कोई और ही थी, कि वो भी कोई और ही था। वो तेरे मेरे इश्क का एक शायराना दौर सा था। वो तेरे मेरे इश्क का एक शायराना दौर सा था। वो मैं भी कोई और ही थी, वो तू भी कोई और ही था। वो तेरे मेरे इश्क का एक शायराना दौर सा था। वो आसमां छलांग के जो छत पे यूं गले से लगे, वो रात कोई और ही थी, वो चांद कोई और ही था। एक निगाह पे जल गए, एक निगाह पे बुझ गए, वो आग कोई और ही थी, चराग कोई और ही था। वो तेरे मेरे इश्क का एक शायराना दौर सा था। মেহের, আসিফ, তুমি এই সময়? মেহের, আমি বুঝতে পারি না তোমার একই অদ্ভুত চেয়ে। আজ 4 বছর হলো শের খান মৃত্যু হয়েছে। অন্যদিকে এত বছরেও তোমার স্মৃতি সম্রাটের মনে অটল অক্ষুণ্ণ রয়েছে। তবু তুমি আসিফ, আমার স্মৃতি যেমন সম্রাটের মনে উজ্জ্বল, তেমনি শের খাঁ স্মৃতিও আমার মনে উজ্জ্বল। কিন্তু শের খাঁ তো আর ফিরে আসবে না। এ কিরকম মূঢ়তা আমি বুঝতে পারি না। তুমি বুঝতে পারবে না আসিফ। এই অনুশোচনা, এই অন্তর্দাহ তুমি বুঝতে পারবে না। মেহের, তুমি আজ এই মহৎ সম্মান ছুঁড়ে ফেলে দিচ্ছ, কিন্তু পরে যখন বার্ধক্য আসবে তোমার মনে তখন অনুতাপ হবে। আজ এই মুহূর্তে স্থির হয়ে যাবে তুমি বাইরে পরিত্যক্ত জুতো হবে, না প্রাসাদ কক্ষের কেন্দ্রে ঊর্ধ্বে রক্ষিত ঝাড়ের মতো আলো দেবে। পথের ভিখারিণী হওয়া আর হিন্দুস্থানের অধীশ্বরী হওয়া,
এ দুটোর মধ্যে বেছে নেওয়া কি এতই শক্ত? তুমি কি প্রস্তাব করছো তুমি জানো আসাদ? তুমি প্রস্তাব করছো আমার শরীর, আমার আত্মা, আমার আত্মমর্যাদা, যা কিছু আপনার বলতে পারি তাকে ফেলে দেবো একটা সাম্রাজ্যের জন্য, যার প্রতি কেবল একটা তীব্র প্রতিহিংসা আমার অন্তরে দীপ্ত থাকবার কথা, তাকে নেব আমার প্রেমালিঙ্গনে। প্রতিহিংসা যদি নিতে চাও মেহের, এর থেকে উত্তম সুযোগ কি তুমি পাবে? প্রাসাদের বাইরে তুমি সামান্য এক নারী, কিন্তু সম্রাজ্ঞী হলে সুযোগ তুমি প্রতিদিনে, প্রতিদণ্ডে, প্রতি মুহূর্তে পাবে। বেশ বেশ, সম্রাটকে গিয়ে জানিয়ে দাও আমি তাকে বিবাহ করতে প্রস্তুত। मुबारक हो जापना, मुबारक हो, मुबारक हो। আরে আজ হলো বিশেষ দিন, বুঝলে কিন্তু আজ সারা রাত্রি ফুর্তি করতে হবে। হ্যাঁ, তার বলতে আজ বাদশাহ জাহাঙ্গীরের বিয়ে, সোজা কথা নয়। শের খার বিবির সাথে অবশেষে বিয়ে হচ্ছে, যার জন্য আমরা এত কিছু করলাম। সেই বিয়ে আজ দেখছো না, পুরো আগ্রা আজ কেমন সেজে উঠেছে। শুধু শের খার বিবি বলছো কেন বন্ধু? সে আশফেরও বোন বটে। আজ থেকে আগ্রার রাজনীতিতে নতুন অঙ্ক শুরু হলো, বুঝলে? এই অঙ্ক বড়ই জটিল। অঙ্ক কিরকম? ক্ষণে ক্ষণে সবই বুঝবে, এখন শুধু সময়ের অপেক্ষা। যাক সে কথা, ওই দেখো বাদশা আসছেন, সাথে আসফ খা। আজ বিশেষ দিনে আপনার জন্য বিশেষ আয়োজন জাহাপনা। নর্তকীর দল ভেতরে এসো। किसी की याद में शामें गुजारने के लिए कलेजा चाहिए खुद को मारने के लिए, के घाट मौत के हर दिन उतरना पड़ता है, ये इश्क दिल में मेरी जान उतारने के लिए। सुना है कि उनको शिकायत बहुत है, सुना है कि उनको शिकायत बहुत है, तो फिर उनको हमसे मोहब्बत बहुत है। सुना है कि वो तोड़ देते हैं दिल, तो हमें टूटने की भी आदत बहुत है। सुना है कि उनको शिकायत बहुत है, नजर भर के वो देखते भी नहीं है, हमारे लिए सोचते भी नहीं है, नहीं है नहीं सोचते भी नहीं है। गुजरते हैं हम रोज पहलू से उनके, मगर वो हमें रोकते भी नहीं है, रोकते भी नहीं है, हाँ रोकते भी नहीं है। सुना है कि नफरत वो करते हैं हमसे, हमें उनकी नफरत से राहत बहुत है। सुना है कि उनको शिकायत बहुत है, सुना है कि उनको शिकायत बहुत है। शहर चाहे जीवन का वीरान कर दो, मगर देख कर हमको हैरान कर दो। भरम आज भी है वफाओं का
कि वो भूल जाते हैं मिलकर। हमें उनकी यादों की दौलत बहुत है। सुना है कि उनको शिकायत बहुत है। सुना है शिकायत बहुत। हाँ जी सुना है मोहब्बत बहुत। हाँ 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 उनकी नफरत से राहत बहुत है। हमें टूटने की भी आदत बहुत है। शिकायत मोहब्बत हाँ राहत बहुत है। हमें उनकी यादों की दौलत बहुत है। सुना हाँ हाँ हमने सुना है। सुना है कि उनको शिकायत बहुत है। আমি আজ হিন্দুস্থানের সম্রাজ্ঞী, কিন্তু এ আমার গৌরব না লজ্জা? আমি পারিনি, আমি হেরে গেছি। তবে আর কিসের ভয়? যখন সম্রাজ্ঞী হয়েছি তখন রাজত্ব করব। কারোর প্রতিদ্বন্দ্বিতা আমি সহ্য করব না। জাহাঁপনা, মেহের, আজ তুমি আমার, সম্পূর্ণভাবে আমার। তুমি সম্রাজ্ঞী হতে জন্মেছিলে, আজ সম্রাজ্ঞী হয়েছ। আজ থেকে তোমার নাম নূরজাহান। তামাম হিন্দুস্তানের বাদশাহ বেগম নূরজাহান। তুমি রত্ন, আর রত্নকেই মানুষ খুঁজে এনে উষ্ণিসে রাখে। আর যার শিরে সে উষ্ণিস থাকে, সে শির তার কাঁধের পক্ষে বড়ই ভারী হয়ে যায়। জাহাঁপনা, নূরজাহান, যা হয়ে গেছে তা হয়ে গেছে। সত্য কথা, এর মতো সত্য সংসারে আর কিছু নেই। জাহাঁপনা, নূরজাহান, তুমি পূর্ণ চন্দ্রের মতো, এত সুন্দর কারণ এত কাছে। যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম, সেদিন থেকে তোমার প্রতিচ্ছবি আমার মন ও মননে আঁকা হয়ে গেছে। সময়ের ব্যবধানও তাকে ফিকে করতে পারেনি। তোমার ভবিতব্য সেই দিনই নির্দিষ্ট হয়ে গিয়েছিল। তুমি শুধু ও শুধুমাত্র সম্রাট জাহাঙ্গীরের। এই সাম্রাজ্য তোমার, আর আমি শুধুই তোমার আশে। মেহেরুন্নিসা থেকে সম্রাজ্ঞী নূরজাহান, এ যেন এক নবজন্ম, এক সম্পূর্ণ নতুন মানুষ। আগ্রার রাজনীতি, ব্যক্তিগত প্রতিহিংসা, উচ্চাসা ও ক্ষমতার লিপ্সা তাকে ধীরে ধীরে গ্রাস করতে লাগলো। সে একটু একটু করে ডুবে যেতে লাগলো তার উচ্চাকাঙ্ক্ষার চোরা স্রোতে। আমি ক্ষমতার মদিরা পান করেছি, প্রতি ধমনীতে
তার উষ্ণতা অনুভব করছি। तमाम হিন্দুস্তানের বাদশা বেগম আমি। আমার নামে হিন্দুস্তানের মন্ডিতে মন্ডিতে মোহর চলে। সম্রাট জাহাঙ্গীর আমার হাতে। লোকে বলে এই বাদশা বেগমই নাকি এখন শাহী চালায়। কিন্তু এবার আমাকে প্রতিশোধের আয়োজন শুরু করতে হবে। বাদশা বেগম, আব্বা হুজুর এখানে ছিলেন? তাকে তোমার কি প্রয়োজন খুররাম? তিনি আমাকে দাক্ষিণাত্যে যেতে আদেশ দিয়েছেন। খুররাম, তুমি জানো নিশ্চয়ই তোমার আব্বা হুজুর শাহজাদা খসরুকে কারাগার থেকে মুক্ত করে দিয়েছেন। শাহজাদা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তারপরেও। সন্তানের প্রতি পিতার স্নেহ, এ আর আশ্চর্য কি? তুমি সম্রাটের দক্ষ সৈন্যাধ্যক্ষ, তুমি দাক্ষিণাত্যের যুদ্ধের মহারথী। কিন্তু হিন্দুস্তানের ভাবী সম্রাজ্ঞী রেবার পুত্র শাহজাদা খসরু। আপনার সংকেত আমি বুঝতে পারছি না বাদশা বেগম। কথাটা এত শক্ত? তুমি থাকবে আগ্রা থেকে দূরে দাক্ষিণাত্যে। সেখানে দাক্ষিণাত্য জয় করতে তোমার হয়তো 10 বছর সময় লাগবে। আর এখানে সম্রাটের কাছে থাকবে শাহজাদা খসরু। খসরু আমার কেউ না, কিন্তু তুমি আমার ভাই আসফের জামাতা। তোমার আর আরজুমানদের বিয়ে আমিই দিয়েছিলাম, তাই তোমাকে আগে থেকে সাবধান করলাম। আপনি কি উপদেশ দেন? হিন্দুস্তানের সম্রাট কে হবে তার মীমাংসা তোমাদের নিজেদের শক্তির উপর নির্ভর করুক। এর মধ্যে অন্যায় কিছু নেই। মসনদের উপর তোমারও অধিকার আছে। তাই তখ্ত আর তোমার মাঝে যদি কোনো বাধা থাকে, তোমাকেই তাকে সরিয়ে দিতে হবে খুররাম। তুমি এখন এসো। এই খুররামকেও আমি ভালোবাসি না, ক্রমে তাকেও আমি সরাবো। এই সমস্ত পরিবারকে আমি আগুনে নিক্ষেপ করব। তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ লায়লা, প্রয়োজন আছে। কি প্রয়োজন? তোমার সঙ্গে আবার কি সম্বন্ধ? আমি তোমার মা লায়লা। শুনতে পাই বটে। শুনতে পাও? এতদূর স্পর্ধা? হ্যাঁ, শুনতে পাই, ঠিক বিশ্বাস করতে পারি না। আমার মা সাম্রাজ্যের লোভে বিবাহ করেছেন তার প্রতিহন্তাকে। যখন সেই জল্লাদ এসে তোমার হাত ধরে প্রেয়সী বলে ডাকে, তখন আমার সারা অঙ্গে জ্বালা হয়। স্তব্ধ হও বালিকা। কি জন্যে? তুমি আজ হিন্দুস্তানের সম্রাজ্ঞী বলে ভেবেছ আমি তোমাকে ভয় পাবো? তুমি যদি জাহাঙ্গীরের স্ত্রী হও, আমিও শের খারবে। লায়লা, তোমার বাজে কথা বন্ধ করো। আর শাহজাদা শাহরিয়ারকে বিবাহ করার জন্য প্রস্তুত হও। শাহজাদা শাহরিয়ার হবেন জাহাঙ্গীরের মনোনীত উত্তরসূরি, আর তার পিছনে থাকবো আমি, বাদশা বেগম নূরজাহান।
খুসরো নিঃসন্দেহে তার ভাই খুররামের আর তখ্তের মাঝে বড় বাধা ছিল। 1922 সালের এক শীতের রাতে বুরহানপুরের দুর্গে রাজা বাহাদুর নামে এক ভৃত্যকে পাঠিয়ে খুররাম প্রায় অন্ধ ভাই খুসরোকে শ্বাসরোধ করিয়ে হত্যা করায়। জাহাপনা, এ কাজ খুরমের নয়। আমি তাকে জানি, তিনি ভাতৃ হত্যা করতে পারেন না। এই হত্যা যে শাহজাদা খুররামই করেছে সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। আসফ, তোমার জামাতাকে তুমি বাঁচানোর চেষ্টা করবে সেটা আশ্চর্যের নয়। সে তোমার জামাতা হতে পারে, কিন্তু সে জাহাপানার পুত্র। তবুও জাহাপানাকে ন্যায় বিচার করতে হবে। আমি আর কিছু শুনতে চাই না, ন্যায় বিচার নিশ্চয়ই হবে। আসফ, তুমি এই মুহূর্তে খুররামকে পত্র লেখো, আমি তার কৈফিয়ত চাই। মেহের, এ তোমার পরামর্শ। আসফ, তুমি আমার ভাই, কিন্তু রাজকার্য সম্বন্ধে যখন কথা হবে তখন মনে রেখো আমি সম্রাজ্ঞী আর তুমি মন্ত্রী। আমার মন্ত্রিত্ব সে তো তোমার স্বেচ্ছাচারের একটা আবরণ মাত্র। কি কুক্ষণে তোমাকে সম্রাজ্ঞী হতে বলেছিলাম? আগুন জ্বালিয়েছিলে আসফ, এখন সে জ্বলুক। খসরু শেষ হয়েছে, খুররামের শুরু হয়েছে, তারপর পারভেজ। একে একে সবাইকে আমি সরিয়ে দেব। সাম্রাজ্য হবে নূরজাহান আর তার কন্যা লায়লার। সম্রাজ্ঞী নূরজাহান। ও সম্রাজ্ঞী রেবা। সম্রাজ্ঞী নূরজাহান, তুমি খুসরোকে হত্যা করিয়েছো। যদি করিয়েই থাকি, মহাপাপ করেছো, অনুতাপ করো। একদিন আমি আমার স্বামী, আমার সাম্রাজ্য, আমার সব তোমায় দিয়েছিলাম, কেবল পুত্রটি রেখেছিলাম, তাও তুমি কেড়ে নিলে। তবুও আমি তোমাকে অভিশাপ দেব না, আমি তোমায় ক্ষমা করলাম সম্রাজ্ঞী নূরজাহান। ঈশ্বরও যেন তোমায় ক্ষমা করে। আমার এখন আর কেউ রইল না, কেউ না। মা, এই কথা সত্য? তুমি শাহজাদা খসরুকে হত্যা করিয়েছো? হ্যাঁ সত্য লায়লা। নূরজাহান বেগম, এও সম্ভব? তুমি এত নিচে নামতে পারো? প্রতিহিংসা নিয়েছি। এই প্রতিহিংসা? এই অবাগিনীর একমাত্র পুত্রকে হত্যা করে প্রতিহিংসা? তুমি এই পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ। মনে রেখো, সেই ধ্বংসের থেকে তোমার নিজেরও নিস্তার নেই। এও একটা নেশা। ক্ষমতার প্রায় শিখরে উঠেছি, তবু আরো আরো উঠতে চাই। কিন্তু নূরজাহান বেগম, সাবধান, তুমি আজ সেই শিখরের কিনারায় দাঁড়িয়ে আছো। সাবধান হও। সাবধান হব, কিন্তু কেন? কাকে ভয় আমার? আমার মেয়ে আমাকে ঘৃণা করে, আমার ভাই আমার বিপক্ষে। আর আমি পিছনে ফিরে তাকাবো কার দিকে? এগিয়ে যাও নূরজাহান বেগম, এগিয়ে যাও। সামনে হয় জয়, না হয় মৃত্যু। আর আমার নিজেরও সাধ্য নেই নিজেকে ফিরিয়ে আনার। मरने का सबब मांगता रहा दर बदर, मिटने को तो दिल पल में राजी हुआ। पूरी हुई हर आरज़ू, हर दास्तां मेरी, कि तुम शुरू हुए जहां मैं खत्म हुआ, कुर्बा हुआ। এর পরের ইতিহাস বাদশাহ বেগম নূরজাহানের সঙ্গে খুররামের দ্বন্দ্বের। শাহজাদা খুররাম বাদশার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন।
তিনি তখন আগ্রা থেকে নির্বাসিত। বারবার মোকাবিলা হচ্ছে খুররামের সাথে শাহী সৈন্যবাহিনীর। অন্যদিকে আগ্রায় তখন বাদশাহ জাহাঙ্গীরের স্বাস্থ্য ভগ্নপ্রায়। সমস্ত ক্ষমতা সম্রাজ্ঞী নূরজাহানের হাতে। বাদশাহ জাহাঙ্গীরের মৃত্যুর পর যখন তখ্তের অধিকার নিয়ে দ্বন্দ্ব চরমে, তখন খুররামের বাহিনীর সামনে নূরজাহান ও শাহরিয়ারের যৌথ উদ্যোগ ব্যর্থ হয়। শাহজাদা শাহরিয়ার বন্দী হন, তার প্রাণদণ্ড হয়। সম্রাজ্ঞী নূরজাহানকে লাহোর দুর্গে নজরবন্দি করা হয়। এক যে ছিল রাজা, তাহার ছিল এক রানী। রাজা রানীকে বড় ভালোবাসত, কিন্তু রানী সে তো আর মানুষ ছিল না, সে ছিল একটা রাক্ষসী। মায়া জানত, সে সমস্ত রাজ্যটাকে মায়াপুরী করে ফেলল। তারপর রাজার ছেলেদের খেলো, রাজাকে খেলো, খেয়ে নিজেই রাজত্ব করতে লাগলো। রাজার এক ছেলে সেই রাক্ষসীর কবল থেকে পালিয়েছিল। একদিন সে ডঙ্কা বাজিয়ে ফিরে এলো। তারপর রাক্ষসীকে চুল ধরে টেনে আছাড় মারল, আর সব ভেঙে গেল। মেহরুন্নিসা ছিল শেরখার স্ত্রী, আর নূরজাহান সে ছিল জাহাঙ্গীরের স্ত্রী। মেহরুন্নিসা মারল শেরখাকে, আর নূরজাহান মারল জাহাঙ্গীরকে। কি দিয়ে মারলো শুনবে? রূপ দিয়ে। ওই শোনো জাহাঙ্গীরের কণ্ঠস্বর, কি করুন। মা, ভেতরে চলো, ঝড় উঠেছে। এ ঝড় নয়, এ শেরখার তিরস্কার। উফ, কি ভীষণ বেগে বাতাস বইছে, ঝড় উঠেছে। উঠুক ঝড়, মুষলধারে বৃষ্টি নামুক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ তাই দেখব। কি সুন্দর, অথচ কি ভয়ঙ্কর। মা, ভেতরে চলো। লায়লা, মা আমার, মেহরুন্নিসাকে চিনতিস মা? সে ছিল তোর মা। আর নূরজাহান, সে তোর সৎ মা। আর আমি তোর কেউ না। নূরজাহান আর মেহরুন্নিসা দুজনেই ছিল সৌভাগ্য গর্বিত উচ্চাসিনী নারী। তাদের মেয়ের দরকার ছিল না, কিন্তু তুমি আমার সর্বহারা জননী। তোমার যে এখন মেয়ের দরকার মা। নূরজাহান ও লায়লা আর কোনোদিন আগ্রায় ফেরেনি। সবকিছু শেষে হয়তো গভীর আক্ষেপ নূরজাহানকে গ্রাস করেছিল। সে কি সম্রাজ্ঞী নূরজাহান থেকে আমার মেহরুন্নিসা হয়ে উঠতে পেরেছিল? আমরা তা জানি না। আমরা জানি শুধু এইটুকু যে ভালোবাসা ও প্রতিহিংসার যে খেলায় সে একদিন হারিয়ে গিয়েছিল, তার জন্যেই ভারতের মধ্যযুগীয় ইতিহাসে সবচেয়ে ক্ষমতাশালী নারী রূপে তার আত্মপ্রকাশ ঘটে। একসময় সমস্ত ক্ষমতা থেকে দূরে সাধারণ নিঃসঙ্গ জীবন বেছে নেন নূরজাহান, শুধুমাত্র বাদশাহ জাহাঙ্গীরের ভালোবাসাকে সম্বল করে। বলা হয় মানুষের চরিত্র ধূসর। এই ধূসরতা ও রহস্যময়তা সম্রাজ্ঞী নূরজাহানকে ইতিহাসের পাতায় আজও উজ্জ্বল করে রেখেছে।